আপনারা সবসময় আমাকে বলেন যে ভাই বাইক আপডেট করেন, এই আরটিআর আর কতদিন চালাবেন, কিন্তু কেউ আমাকে একটাবারের জন্য বলেন না যে ভাই সেফটি গিয়ারগুলো আপডেট করেন। আমি একটা জ্যাকেট কিনেছিলাম, হেলমেট তো পরবর্তীতে শার্কেটটা নিলাম, তবে আগে পায়ের গার্ড ব্যবহার করতাম, এখন হচ্ছে জুতা ব্যবহার করতেছি। তো আমার চিনে আসলে আমাদের হোন্ডার লোক, একসাথে জব করছি আর কি। আগাইতে থাকেন, আমি আসতেছি। একসাথে জব করছি, ফেরিতে এতক্ষণ ছিলাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে পরবর্তীতে আমি এখন রাইডিং প্যান্ট এবং জুতা এটা আপডেট করলাম, এবং ইন্টারন্যাশনাল লেভেলের একটা সেফটি গিয়ার এখন আমার সেট আপ হয়ে গেছে। মোটামুটি নিজের মনের দিক থেকে এখন শান্তি পাচ্ছি। আর যেহেতু মাসের ভিতরে 15 দিনই ট্যুরে থাকি, তো আমার অবশ্যই ভালো মানের সেফটি গিয়ার দরকার। তার কারণে হচ্ছে এই সেফটি গিয়ারগুলো আপডেট করলাম। প্যান্টটা বলি, প্যান্টটা হচ্ছে গিয়ার এক্স থেকে নিছি। গিয়ার এক্সের নিজস্ব ব্র্যান্ডিং করা প্যান্ট, ফুল সেফটি গিয়ার সব কিছু আছে এখানে। এটার দাম পড়ছে 7000 টাকা। আর এটা হচ্ছে রাইডিং টাইপের একটা বুট, আমি এটা মিরপুর 60 ফিট বাইকার টানাস থেকে নিয়েছি। এটার দামও 7000 টাকা পড়ছে, টোটাল 14000 টাকা। আর আমার জ্যাকেট তো আগেই বলছি 11000 টাকায় কেনা ছিল এই জ্যাকেটটা। আর হেলমেট তো আছেই শার্কের। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আজকে এইটা রাইড করে কেমন লাগলো সেটা একদম এই ট্যুরের শেষে বাড়িতে গিয়ে বলবো। অর্থাৎ এখন আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। তো চলেন ভিডিওটা ঢাকা থেকে শুরু করি, বরিশাল গিয়ে শেষ করি। ঢাকা শহরে সকাল সকাল বের হই শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে জ্যাম। আপনি যদি ভোর 6টায় বের হন, তাহলে আপনার অন্যদিকে বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, ঢাকা থেকে সকাল 6টায় বের হলে মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম মেকআপ হয়ে যাবে। আপনি যদি ভুলক্রমে 2 ঘন্টা লেট করেন, অর্থাৎ সকাল 8টার দিকে বের হন ঢাকা থেকে, তাহলে আপনার হাইওয়েতে গিয়ে মিনিমাম 4 ঘন্টা লেট হবে। এর জন্য একটু কষ্ট হলেও সকাল সকাল ওঠা ভালো। কিন্তু সমস্যা হচ্ছে কারণ বাজারের এই জায়গাটা পার হইতে খুব কষ্ট হয় সকালবেলা। এখানে ভোরবেলা বাজার বসে, তো যার কারণে এই যে দেখেন এখনই পুরা লাইন ধরে জ্যাম 1 কিলোমিটার ধরে। আমি মাওয়া দিয়ে যাব, আর একটা টেনশনে আছি যে মাওয়া কিনে আবার ফেরি বন্ধ পাই, কারণ এখানে তো কোনো তাল ঠিক নাই। আজ বন্ধ তো কাল খোলা, কাল বন্ধ তো আজ খোলা। বাপরে বাপ, টানা 1 ঘন্টা লাগলো আমার এই যাত্রাবাড়ি ফ্লাইওভার আসতে মিরপুর থেকে, তাও আবার সকাল 6টা থেকে সকাল 7টার মধ্যে। মেট্রো রেল আইসা এই কয়েক বছরে যে পরিমাণ ভোগান্তি আমরা পোহাইছি, এরকম মেট্রো রেল যদি সারা বাংলাদেশ ব্যাপীও করে দেয়, তারপরও মানে সেই মেট্রো রেলে চড়ে এই শোধবোধ হবে না আর কি। কারণ এত পরিমাণ কষ্ট দিছে এই মেট্রো রেলের উন্নয়ন, সাধারণ জনগণকে এত পরিমাণ কষ্ট দিছে, বললাম না যে সারা বাংলাদেশে যদি বিমানে করেও ঘুরায়, তাও কোনো দিন সারা জীবন চড়াইলেও এ শোধ হবে না। এত বিরক্ত লাগছে চিন্তা করতে পারবেন না। সকালবেলা যেখানে একটা কাকপক্ষী থাকে না, সেইখানে 1 ঘন্টা লাগলো জ্যামের কারণে আর মেট্রো রেলের কাজের কারণে। যেখান থেকে শাহবাগ থেকে বেরোয়, ওখানে কাজ চলতেছে, ওখান থেকে বেরোইতে পারবো না, ঢুকাইলো কারণ বাজারের ভিতরে। কারণ বাজার দিয়ে আসতে বিশাল জ্যাম, ডান নাই বাম নাই, যে যেখান থেকে বাসে, রিক্সা, ভ্যান, সরকারি গাড়ি, ট্রাক সব ঢুকাই দিয়ে বসে রয়েছে। কি আর করার, আগেও যাওয়া যাচ্ছে না, পিছনে আসা যাচ্ছে না। মানে পুরা ট্যুরে যাচ্ছি, মানে এত কিলোমিটার চালাবো, পুরো মুডটাই নষ্ট করে দিছে। যাই হোক, সমস্যা নাই, এখন আবার ফ্রেশ বাতাস, ফ্রেশ রাস্তা। চলেন আগাতে থাকি। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে গেলে আরেকটু হয়তো ভালো লাগবে। এই যে আমি 7টায় ভাবছিলাম রওনা দিব, 7টায় অ্যালার্ম দিছিলাম, বাট আমি তো 6টায় বের হয়ে গেছি। ওকে, আগাই। আর ঝামেলাটা যে বিরক্ত লাগে, এইখানে টোল দাও, সামনে বাবুবাজার ব্রিজে টোল দাও, ওই টোল দাও, ওই টোল দাও, ঘন ঘন একদম বিরক্ত লেগে যায়। আর হ্যান্ড গ্লাভস খুলতে অসহ্য লাগে। অনেকের জন্য বুদ্ধি দেয় হাফ ফিঙ্গার হ্যান্ড গ্লাভস পরার, আসলে হাফ ফিঙ্গার হ্যান্ড গ্লাভস পরে ওটা কোনো সেফটি নাই, ওটা না পরাই ভালো। অবশ্য আমি এই টাকা রাখার নতুন একটা জায়গা পাইছি আমার জ্যাকেটে। এখানে একটা নেম প্লেট বা পরিচয় রাখার একটা ব্যবস্থা আছে, ওখানে আমি কার্ড রাখছি কিছু, আমার অফিসের কিছু কার্ড রাখছি, আর হচ্ছে এখানে টাকা রাখি এখন, খুচরা টাকাগুলো, যাতে টোলের টাকাটা দিতে পারি। মাত্র ঢাকার ভিতর থেকে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে পড়লাম, এর ভিতরে মনে হচ্ছে এইখানে পুরো বরফের দেশ, কুয়াশা আর কুয়াশা। আর ওই দিকটা মানে ঢাকার ভিতরটা মনে হইলো যে পুরা মানে রোদ দুইটা গরমকাল শুরু হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এন্টিফক ভাইজারটা ভালোই কাজ দিতেছে, কারণ আমি এখন জোরে জোরে নিঃশ্বাস নিতেছি, তারপরও আমার ভাইজারটা ঘোলা হচ্ছে না। আর না হলে এত স্পিডে আমি এখন 70-এ চালাচ্ছি, এভাবে রাইড করতে পারতামই না, পুরাটা ঘোলা হয়ে যেত। হয় আমাকে গ্লাস খুলে চালাইতে হইতো, না হয় একটু ফাঁকা করে চালাইতে হইতো। আর এই কুয়াশার ভিতরে গ্লাস ফাঁকা করে চালাইলে যে কি হইতে পারে তা আপনারা ভালো করেই জানেন। অবশ্য যাদের অভ্যাস আছে তারা বুঝতে পারবেন, যাদের অভ্যাস নাই, মানে যারা হেলমেট পরে চালানোর অভ্যাস আছে, তারা সহ্য করতে পারবেন না। অনেকের তো আছে হেলমেট লাগে না, তাদের বিষয় আলাদা। মাতলার একটা পেঁচাইয়া বাবাজি একটা প্যাঁচ দিয়া দেয় টান। টোল দিতে দিতে জীবন শেষ,
3 জায়গা টোল দিলাম, ওদিকে আরও তো ভবিষ্যতে টোল বাড়বে। আবার এইখানে ফেরিতে ওঠার আগে একবার টোল, ফেরির টিকিট কাটো, দুনিয়ার যন্ত্রণা। কোথায় থেকে নিব? এখান থেকে টিকিট? 70 টাকা বাংটি দেন। আমার কাছে তো বাংটি নাই। আমারটা ওই যে এসে গেছে আর 10 টাকা। হায় হায়, ফেরি একটা আর গাড়ির চাপ শত শত। ঘটনা হলো গাইস, আপনাদেরকে সতর্কবাণী দিচ্ছি যে কেউ মাওয়া ফেরি হয়ে এখন আসবেন না, কারণ এখন মাওয়াতে ফেরি মাত্র চলে একটা দুইটা, এপারে একটা ওপারে একটা, তাও বিকাল 4টা পর্যন্ত, আর কুয়াশা থাকলে আবার বন্ধ থাকে, যার কারণে বিচ্ছিরি অবস্থা। আমি ওঠার কথাই না, একদম সবার লাস্টের বাইকটাই আমি যে ওঠার সুযোগ পাইছি আর কি। দেখতে পাচ্ছেন এত রাশ, আর অনেকে তো আসতে পারে না, উঠতে পারে না, তাদের কপাল খারাপ। তারা আজকে দিনে আর পার হইতে পারবে কিনা, হয়তো বা বিকেল ছাড়া আর পারবে না। এই ফেরি ব্যাক করবে অথবা ওই ফেরিটা যাই ভিড়বে, ওই ফেরিটা আসতে পারবে, এরকম একটা অবস্থা। এবং যেহেতু ওই যে মাঝিরঘাট নামে নতুন যে ফেরিঘাট করছে, সেইখানে চর পরে মানে চরে বেজে যায় ফেরি, যার কারণে ওইখানে এখনও ফেরি চলাচল ওইভাবে কন্টিনিউ করে নাই, যার কারণে ফেরি চলে না, সব ফেরি ছাড়ে নাই। এই হচ্ছে অবস্থা। আপনারা হয় চাঁদপুর দিয়ে যাবেন, না হয় ওই সাভার দিয়ে যাবেন, মানে আরিচা ঘাট পার হয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের জন্য পরামর্শ। আর যাই বলেন না কেন, মাওয়া এক্সপ্রেস হাইওয়ের থেকে মাওয়ার এপার এসে এই রাস্তাটা মানে ভাঙা পর্যন্ত এই রাস্তাটা বেশি সুন্দর, কারণ এখানে রাস্তার এই যে পাশের পুরা রাস্তাটা মানে রেল লাইনটা পাশ দিয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, আর এখানে গাছপালার সংখ্যা বেশি, সবুজে সবুজায়ন, তার উপরে পিচ ঢালা রাস্তা। অসাধারণ লাগে এই রাস্তাটায় রাইড করতে। তবে অবশ্যই ওভার স্পিডিং পরিহার করুন। আমি 80-90 এরকমই চালাবো এই রাস্তায়। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতেও ওইরকমই চালিয়ে আসছি, এখনও চালাচ্ছি, তো আগাইতে থাকি। রাস্তাটা কত সুন্দর লাগতেছে না, সে রোদ আর গাছের ছায়াটা এখানে পড়ছে, যদিও শীতকাল, কিন্তু তারপরও গরমকালে এই রাস্তাটা যেরকম স্বস্তি দেয়, শীতকালে সেরকম একটা সৌন্দর্য দেয়। আকাম একটা ঘটাইছি, আকামটা হয়েছে যে আমি ভাঙা দিয়ে না গিয়ে অন্য রাস্তায় ঢুকে গেছি। এখন এসে গোপালগঞ্জ, যশোর, খুলনা এই রাস্তায় ঢুকে গেছি। এখন আমি এদিক থেকে কখনো যাই নাই বরিশালে, এত দূর যেহেতু ঢুকে গেছি, পিছনে যাওয়া তো আর সম্ভব না, তো গুগল ম্যাপ দেখতে হবে। তার ভিতরে এমবির মেয়াদটা মাত্র শেষ হইল, মেজাজটা কেমন লাগে বলেন? তো দেখি সামনে যাই একটা জায়গায় সুন্দর করে এমবি টেমবি কিনে তারপরে হচ্ছে ম্যাপটা দেখে কোন দিক দিয়ে এদিকে বরিশাল যাওয়া খুব সহজ হয়। এই হুতোষে চলে আসলাম, আসলে মাথায় কাজ করতেছে না, চালাইছি কেমনে যে ঢুকলাম এই রাস্তায় বুঝতেছি না কিছু। অনেকদিন চর্চা নাই তো মাওয়া দিয়ে আসার, চাঁদপুর দিয়ে যাই, যার কারণে পুরো রাস্তায় আউলাই ফেলছি। এই হচ্ছে ঘটনা। স্বাগতম গোপালগঞ্জ জেলা। এইখানে থেকে দেখে নিই, আরেকটা রোড দেখাচ্ছে আর কি, এই যে ভাঙ্গা বরিশাল হাইওয়েতে পাঠাবে। রাস্তা ভুল করলে যা হয়, এখন আমাকে একটা ছোট গ্রামের রাস্তা ধরে তারপরে আমি যে হাইওয়ে এটা হারিয়ে ফেলছি, সেই হারিয়ে যাওয়া হাইওয়েতে এখন এখান থেকে আমি যেতে পারবো। এখন যা মেজাজটা খারাপ হচ্ছে, এখন আমাকে 14 কিলোমিটার চালাইতে হবে এইরকম একটা ছোট রাস্তায়, তার উপরে আমার বাইকের ফুয়েল লাফাচ্ছে, ফুয়েল নাই। কেমন লাগে বলেন? এখানে আমি ফুয়েল পাম্প কই পাবো? আর এই 14 কিলোমিটার আমি কতক্ষণে যাব? এই যে হুদয় একটা মদন ঘুরা ঘুরলাম এতক্ষণ, ঘুরা এই যে কেবল মনে করেন হাইওয়েতে আসলাম। এটা হচ্ছে সেই ভাঙা বরিশাল হাইওয়ে, এই যে মেইন হাইওয়ে। ফুয়েল পাম্প পাইছি, দেখি এখানে ফুয়েল পাওয়া যায় কি না। অকটেনটা আছে তো অবশ্যই। এই পাম্পটা থেকে আমি অনেক আগে একবার ফুয়েল ভরছিলাম, 1209 টাকার ফুয়েল আসছে, মানে ফুয়েলটা আমি ফুল করছি বলতে আমি একদম গলায় ভরি না কখনোই, ওই যে অনেকটা ফাঁকা রাখছি যেন গ্যাসটা বের হইতে পারে পর্যাপ্ত পরিমাণ। এখন বাজে হচ্ছে 11টা 7, আর আমি অলরেডি মোস্তফাপুর পার হয়ে চলে আসছি। বরিশাল এখান থেকে 53 কিলোমিটার, সেখান থেকে আমি যাব জালকাঠি থেকে কাঠালিয়া থানায় হচ্ছে আমার বাড়ি। কিন্তু আমি খুবই বিরক্তি মানে প্রকাশ করতেছি, খুবই বিরক্ত লাগতেছে একটা কারণে, আমার বাম সাইডের পিছনের সাইড ইন্ডিকেটারটা কেটে গেছে। হ্যাঁ, ওইটার আগে একটু ভেঙে গেছিলো, ওখানে পরে সুপারগুলো দিয়ে মারছিল, কিন্তু ওই ভিতরে পানি ঢুকে এখন বাল্বটা শর্ট সার্কিট হয়ে গেছে, এখন কেটে গেছে। এখন আমার নিজের কাছে গিল্টি ফিল হচ্ছে, আমি যখন বাম দিকে যাচ্ছি তখন উইঙ্গার দিচ্ছি, কিন্তু পিছনের যে রাইডার বা পিছনের যে বাস ট্রাক যাই থাকুক না কেন, সে তো মনে মনে ঠিক এই উইঙ্গার দেয় না। এত ভালো একটা গেট আপ নিয়েছে কিন্তু গাড়ি চালাইতে জানে না, মনে মনে এটা ভাবতেছে, আর বিপদও ঘটে যাইতে পারে। কি
কি করবো এই চলতি পথে এখানে তো টিভিএস এর দেখি বরিশাল যাই, বরিশাল যাওয়ার পরে যদি কোনো টিভিএস এর সার্ভিস সেন্টার পাই ওখান থেকে ইন্ডিকেটর কিনে লাগিয়ে তারপরে আমি বাড়িতে যাব। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। চলে আসছি সম্পূর্ণ বরিশালের ভিতরে। এই বরিশালের ভিতরে যে আসছি এটা বোঝার জন্য আপনাকে রাস্তার কোনো মাইল ফলক, কোনো সাইনবোর্ড, কোনো বিলবোর্ড দেখার দরকার নাই। বরিশালের সব থেকে ঐতিহ্যবাহী ব্যাপার হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। এই ব্যাপারটা পরিবেশের জন্য খুবই উপকারী। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুইটার ভিতর মূল পার্থক্য হচ্ছে উত্তরবঙ্গে গাছপালা কম, আবাদি জমির সংখ্যাটা বেশি, এবং উত্তরবঙ্গটা একটু শুকনা ভাবাপন্ন, সব কিছু একটু শুকনা শুকনা ব্যাপার আছে, এবং জলাভূমির সংখ্যাটা কম। বাট দক্ষিণবঙ্গে হচ্ছে একটু জঙ্গল বেশি, প্লাস হচ্ছে জলাভূমির সংখ্যাটা বেশি। এখানে একটা ডোবা, ওখানে একটা পুকুর, ওখানে একটা খাল, এরকম একটা ব্যাপার, যার কারণে দুইটা দুই রকম পরিবেশের ফিল দেয়। তো কার কাছে কোনটা ভালো লাগে জানি না। গাছপালা অবশ্যই পরিবেশের জন্য ভালো, সেরকম আবাদি জমিও প্রয়োজন রয়েছে, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গের আবহাওয়াটা কেন যেন একটু বেশি ভালো লাগে। একদম চারিদিকে শুকনা পরিপেটি গুছানো গাছানো। সদরের ভিতরে আর ঢুকি নাই, আমি ওখান থেকে বানুরিপাড়া রোডে এখন ঢুকছি। আর এটা হচ্ছে এই যে সেই দুর্গাসাগর, যেটা লাস্টের একটা বরিশাল ব্লগে আপনাদের দেখাইছিলাম। এখান থেকে সামনে আমার একটু কাজ আছে, ওইখান থেকে ভিতর দিয়া আমার রিলেটিভ আছে আর কি, যার কারণে ওইখান থেকে একটু দেখা করে যাব। পরে আমি হচ্ছে আর এই রাস্তায় ব্যাক করব না, আজকে আমি বাড়ি যাব, এখানে থাকবো না। তো এখান থেকে আমি ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, গ্রাম্য রাস্তা ধরে, এরকম পাকা কাঁচা সব মিলাইয়া নবগ্রাম হয়ে জালকাঠি হয়ে একদম মানে জালকাঠি গিয়ে উঠছে। তো যার কারণে এই বরিশাল শহর ঠহর আর আমার ঢোকাও লাগতেছে না, আর বরিশাল শহরে ব্যাক করো না, একবারে জালকাঠির ওই পাশে গিয়ে তারপরে হচ্ছে আমি ওইখানে যুক্ত হব ওই গ্রামের ভিতর দিয়ে। জায়গাটা শর্টকাট, বাট সময় লাগতে পারে। তাহলে এদিকে আর ব্যাক আসা লাগলো না, এই হচ্ছে অবস্থা, যার কারণে এই পথে চলতেছি।